এটা ঘটবে যদি আমাদের আলফা ইজ লেস দেন থিটা হয়, অর্থাৎ এই শর্তটা আমাদের যে কন্টিনিউয়াস কারেন্ট পাওয়ার যে শর্ত, সেই শর্তটা ফুলফিল হবে যখন আলফা থিটার চেয়ে ছোট হবে। থিটা মানে হচ্ছে যে আমাদের tan ইনভার্স ওমেগা এল বাই আর, অর্থাৎ আমাদের টোটাল যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের উপর। এই অ্যাঙ্গেলটা আসলে কার উপর নির্ভর করে? এই অ্যাঙ্গেলটা নির্ভর করে ইন্ডাকটেন্স কতখানি এবং রেজিস্ট্যান্স কতখানি ভ্যালু, তার উপরে। তার মানে হচ্ছে যে এখন একটু যদি খেয়াল করে দেখো, ওমেগা এল মানটা যদি বড় হয় তাহলে থিটা বড় হবে। হ্যাঁ, এল এল বড় হওয়া মানে হচ্ছে যে ইন্ডাকটেন্স বেশি। এখন ইন্ডাকটেন্স যদি বাড়ায় দাও তাহলে তোমার কি হবে? অবভিয়াসলি কারেন্টকে সে বেশি সময় ধরে ধরে রাখতে চাবে, আর কারেন্টকে যদি সে বেশি সময় ধরে রাখে তখন এই থিটা অ্যাঙ্গেলটা বড় হয়ে যাবে। থিটা অ্যাঙ্গেল বড় হয়ে যাওয়া মানে আলফা এর চেয়ে সে বড় হবে। আলফা হচ্ছে কি ডিলে অ্যাঙ্গেল। এখন ডিলে যদি তুমি বেশি না দাও আর যদি ওমেগার এল এর পরিমাণ বাড়ায় দাও, তাহলেই যেটা হবে যে কারেন্ট তখন কন্টিনিউয়াস মোডে চলে আসবে। সো ইদার ইন্ডাকটেন্স বাড়াও অথবা আলফাকে কমায় নিয়ে আসো, বোথ কেসেই এই কন্টিনিউয়াস কারেন্ট পেয়ে যাব যদি এই শর্তটা মেনটেন করে ফেলে। তাহলে আউটপুট কিরকম পাবো? আউটপুট কারেন্ট তো কন্টিনিউয়াস, যেটা বললাম। আর ভোল্টেজের ক্ষেত্রে আলফা যতখানি অ্যাঙ্গেল, তত সময় পর্যন্ত আসলে তো ফরওয়ার্ড মোডটা অন হয় নাই, ততক্ষণ পর্যন্ত অপোজিট ডিরেকশনে ভোল্টেজটা পাবো। আর যখনই ফরওয়ার্ড ডিরেকশনে আমাদের থাইরিস্টরগুলো অন হয়ে যাবে, তখন আসলে আমাদের রেগুলার যে রেকটিফায়ারের পারফরমেন্স, সেই আউটপুটটা আমাদেরকে দিবে। আবার কারেন্টের কন্টিনিউটির কারণে পাইয়ের পরেও কিছু সময় ধরে সে কন্ডাকশনে থাকবে, এরপরে আবার রেগুলার থাইরিস্টরগুলো অন হবে যে ডিরেকশনে, ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়ার জন্য, তখন আউটপুটে আবার এই ধরনের ভোল্টেজ পাবো। সো আর এর লোড যদি থাকে তাহলে কিন্তু আমাদের দেখতেছো যে আমাদের এই ইকুয়েশনগুলো ফলো করতেছে বা এই টাইপের ওয়েভফর্ম ফলো করতেছে। এখন এখানে যদি একটা জিনিস খেয়াল করি তাহলে দেখবো যে আর এর লোডের উপস্থিতি না থাকলে কিন্তু কেবলমাত্র পজিটিভ হাফ সাইকেলেরই উপস্থিতি থাকে আমাদের আউটপুটে। আর আর এর লোডের যখন উপস্থিতি চলে আসে, তখন কিন্তু নেগেটিভ সাইডে একটা কম্পোনেন্ট চলে আসতেছে। হ্যাঁ, এখন নেগেটিভ সাইডে কম্পোনেন্ট আসার ইয়েটা কি, মানে এফেক্টটা কি? নেগেটিভ সাইডে কম্পোনেন্ট চলে আসার এফেক্টটা হচ্ছে যে যদি কন্টিনিউয়াস লোড না হয়, যদি ফুললি কন্টিনিউয়াস লোড না হয়, ডিসকন্টিনিউইটি থাকে, কন্টিনিউয়াস আউটপুটে যে কারেন্টটা পাচ্ছি সেটা কন্টিনিউয়াস, সেখানে আমাদের কিন্তু যদি আমরা বলি যে সেখানে আমাদের কারেন্ট, লোডের ভিতর দিয়ে কারেন্ট সেম ডিরেকশনে ফলো হচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের রেকটিফিকেশন প্রিন্সিপাল তো বজায় রাখতে হবে। রেকটিফিকেশন প্রিন্সিপাল মানে হচ্ছে যে আমাদের কারেন্ট সবসময় একই ডিরেকশনে ফ্লো হবে। আউটপুট ভোল্টেজটার কথা যদি চিন্তা করি তাহলে দেখো, ভোল্টেজের কিন্তু পজিটিভ হাফ সাইকেলেও কম্পোনেন্ট আছে, নেগেটিভ হাফ সাইকেলেও কম্পোনেন্ট আছে। এভারেজে এমন হইতে পারে যে অ্যাভারেজে যদি এখানে হিসাব করি তাহলে পজিটিভ পার্টটা বেশি। কোনো কিছুর অ্যাভারেজ মানে কিন্তু সেটার পজিটিভ অংশটা যোগ করা আর নেগেটিভ অংশটা যোগ করে এরপর পজিটিভ পার্ট থেকে নেগেটিভ পার্টটাকে বিয়োগ করা, তাহলে অ্যাভারেজ ভ্যালু পাওয়া যাবে। আর এল লোডের ক্ষেত্রে কিন্তু এই ভি এর মানটাতে ভিতরে নেগেটিভ কম্পোনেন্টের উপস্থিতি একটা সিগনিফিক্যান্ট পরিমাণ আছে। এই সিগনিফিকেন্সটাকে মাথায় রেখে যদি আমরা একটু সামনে আগাই, তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আমাদের যদি এতক্ষণ পর্যন্ত আমরা রেকটিফিকেশন নিয়ে আলোচনা করে আসছি, এখন এবার একটু অ্যাডভান্স প্রিন্সিপালে যদি আগাই যে আর এল লোড আছে,
থাইরিস্টর দিয়ে রেকটিফায়ারকে ডিজাইন করা হয়েছে আরএল লোডের সাথে আমাদের একটা ডিসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে। যদি এরকম উপস্থিতি থাকে তাহলে এখন এক সাইডে হচ্ছে গিয়ে এসি সিগন্যালের উপস্থিতি বা এসি সোর্স আছে, আরেক সাইডে হচ্ছে গিয়ে ডিসি সিগন্যালের উপস্থিতি। অন্যভাবে বললে বলা যায় যে আমাদের এক পাশে হচ্ছে গিয়ে রেগুলার সিঙ্গেল ফেজ সাপ্লাই, আর এক পাশে ধরে নিতে পারি যে আমরা একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা একটা আরএল লোডের থ্রুতে আমার এই রেকটিফায়ারের মাধ্যমে সোর্সের সাথে আমাদের এসি সোর্সের সাথে কানেক্টেড। এখন যদি ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ এই ডিরেকশনে যদি আমরা কারেন্টের ফ্লোকে মেনটেন করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই পার্টটুকু একটা রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এসি সিগন্যালকে সে ডিসি সিগন্যালে বা এসি পাওয়ারকে সে ডিসি পাওয়ারে রূপান্তর করতেছে। এখন এরকম কি সম্ভব যে এই ডিসিটা আমার এসি কে পাওয়ার দিবে, অর্থাৎ এটা ইনভার্টার হিসেবে কাজ করানো সম্ভব কিনা? যদি সে অ্যান্সার আমরা খুঁজতে যাই তাহলে বলবো যে এই কনফিগারেশনটাই ইনভার্টার হিসেবেও কাজে লাগানো সম্ভব। ওকে, তাহলে দেখি কিভাবে এটা ইনভার্টার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ এবার আমাদের পাওয়ার ফ্লো, এখানে একটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পাওয়ার ফ্লো এর ডিরেকশন কোন দিকে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মূল থিম। যদি পাওয়ার ফ্লো এসি থেকে ডিসি এর দিকে হয় তাহলে হচ্ছে গিয়ে রেকটিফায়ার মডিউল, আর যদি পাওয়ার ফ্লো ডিসি থেকে এসি এর দিকে হয় তাহলে সেই মডিউলটা হচ্ছে ইনভার্টার মডিউল। আচ্ছা, তাহলে ইনভার্টার অপারেশন করতে হলে আসলে কি হইতে হবে? ইনভার্টার অপারেশন করতে হলে আসলে যেটা করতে হবে, ডিসি সোর্স পাওয়ার সাপ্লাই দিবে আর এসি power will be absorbed by the bridge and transferred to the AC system. তো এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এসসিআর কিন্তু একদিকে কন্ডাকশন করে। হ্যাঁ, এসসিআর একদিকে কন্ডাকশন করে মানে হচ্ছে কি এসসিআর এর ভিতর কিন্তু তুমি মানে একে কিন্তু রিভার্স বায়াস করে ফেললে কিন্তু এই একটা ডায়োড রিভার্স বায়াস করে ফেলা মানে এই ওপেন সার্কিট, এটা মাথায় রাখতে হবে। একে রিভার্স বায়াস করলে এর ভিতর দিয়ে আসলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ছাড়া কোনো বড় অ্যামাউন্টের কোনো কারেন্ট আমরা পাবো না। সো এদেরকে কিন্তু রিভার্স বায়াস করা যাবে না। এখন তাহলে কি করতে হবে? এটা যেটা হচ্ছে যে তার অ্যাক্রসে ভোল্টেজ, নর্মাল ভোল্টেজের ডিরেকশন হচ্ছে গিয়ে এরকম, ভি নট আউটপুটটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এরকম। এখন যদি এরকম করে ফেলা সম্ভব যে এই ভোল্টেজের টার্মিনালিটি আমরা চেঞ্জ করে দিলাম, ভোল্টেজের টার্মিনালিটি যদি চেঞ্জ করে দেই তাহলে আসলে নরমালি একটা সোর্সের পজিটিভ টার্মিনাল যদি এরকম থাকে আর নেগেটিভ টার্মিনাল যদি এখানে থাকে, আর আমাদের সোর্সটা যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করে, তাহলে এই কারেন্টের কনভেনশন অনুযায়ী আমরা জানি যে সোর্স ভোল্টেজ থেকে, সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয় এবং সে লোডে সাপ্লাই দেয়, তারপরে আবার নেগেটিভ টার্মিনালে সেই কারেন্টটা ব্যাক করে। আর লোডের ক্ষেত্রে শর্ত কি? লোডের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে লোডের পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা এন্টার করে আর হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হয়ে যায়। তো এখন যদি আমরা এরকম কাজ করতে পারি যে এই ভি নট যেই ভোল্টেজটা আমাদের আছে, সেই ভি নটের ভোল্টেজের পোলারিটি যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি তাহলে কিন্তু এটার তখন সোর্স থাকবে না, এ তখন লোড হিসেবে রিঅ্যাক্ট করবে। লোড হিসেবে রিঅ্যাক্ট করার মানে হচ্ছে যে সে তখন সোর্সের মতো অর্থাৎ তার পাওয়ারের ডিরেকশন তখন চেঞ্জ হয়ে যাবে, সে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরিবর্তে সে পাওয়ার অ্যাবজর্ব করা শুরু করবে। তো এখন যদি আমাদেরকে এটাকে ডিসি হিসেবে
এটাকে যদি আমাদেরকে ইনভার্টার হিসেবে কাজ করাইতে হয় তাহলে প্রথম কথা হচ্ছে যে ভিডিসিটাকে আবার এখানেও কথা আছে, এই ব্যাটারির ক্ষেত্রেও কথা আছে বা ডিসি সোর্সের ক্ষেত্রেও কথা আছে। এই ডিসি সোর্সটা যদি ডিসি সোর্সে আমরা কি দেখতেছি, পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করতেছে। পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করা মানে হচ্ছে কি এ আসলে এখন লোড হিসেবে কাজ করতেছে। তো একে যদি সোর্স হিসেবে কাজ করাইতে হয় তাহলে এরও পোলারিটি চেঞ্জ করে ফেলতে হবে। সো পুরা পুরা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যদি এই কনফিগারেশনটা, যে কনফিগারেশনটা এখন আমরা দেখাচ্ছি, সেই কনফিগারেশনটাকে যদি আমাদের ইনভার্টার হিসেবে ইউজ করতে হয় তাহলে দুইটা শর্ত বা তিনটা শর্তও বলতে পারি। এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে গিয়ে যে আমাদের এই ডিসি সোর্সটা লোড হিসেবে কাজ করতে পারবে না, তাকে সোর্স হিসেবে কাজ করাইতে হবে। সোর্স হিসেবে কাজ করাইতে হলে তার পজিটিভ এখানে হইতে হবে, নেগেটিভ এখানে হইতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি এই ব্যাটারির পোলারিটি আগে চেঞ্জ করে ফেলতে হবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে যে এই কারেন্ট সবসময় একই ডিরেকশনে মেনটেন করতে হবে, কারণ এসসিআর সবসময় একই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। সো এসসিআর এর কারেন্ট মেনটেন করতে হলে আমাদের আই নট কিন্তু সবসময় একই ডিরেকশনে থাকবে। আচ্ছা, এখন আই নট যদি এই ডিরেকশনই মেনটেন করে তাহলে আসলে ভোল্টেজের এই রেকটিফায়ার যে পার্টটুকু আছে বা থাইরিস্টর যুক্ত যে ব্লক মডিউলটুকু আছে তাকে কিন্তু আগের পোলারিটিতে রাখা যাবে না, তাকে তার পোলারিটিও উল্টা করে দিতে হবে। যদি এই সব কয়টা শর্ত মেনটেন করা যায় তাহলেই শুধুমাত্র আমাদের এই মডিউলটা একটা ইনভার্টার হিসেবে কাজ করবে। এখন ব্যাটারির পোলারিটি চেঞ্জ করা খুব বেশি অসুবিধা হবে না, জাস্ট টার্মিনাল দুইটা ওলটপালট করে দিব। আচ্ছা, আই নট একই ডিরেকশন মেনটেন করবে, অর্থাৎ থাইরিস্টর সবসময় একইভাবে সুইচ অন হবে। থাইরিস্টর একবার এই মডিউলটা একবার কানেক্ট হয়ে গেলে আর ইন্ডাকটেন্সের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ থাকলে তাহলে আই নট সবসময় একই দিকে থাকবে। সর্বশেষ যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ভি নট এর পোলারিটি চেঞ্জ করা। ভি নট এর পোলারিটি চেঞ্জ করার জন্য আমাদের এই ফর্মুলাটার আশ্রয় নিতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে যদি আলফা অ্যাঙ্গেলে, আলফা ডিলে অ্যাঙ্গেলে এই থাইরিস্টর গুলোকে ট্রিপ করা হয় তাহলে তার আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ বা আউটপুট ডিসি ভোল্টেজ এই সোর্স থেকে এই যে ডিসি আউটকামটা আসতেছে সেই ডিসি আউটকামের ইয়েটা হচ্ছে যে 2Vm/বাই কজ আলফা। তো এখানে ভোল্টেজের অ্যামপ্লিটিউড ফিক্স হয়ে গেলে আসলে কন্ট্রোল আমাদের হাতে আছে, একমাত্র আলফা কন্ট্রোল। আলফা কন্ট্রোলটা দিয়ে ভি নট কে সামহাও পোলারিটি চেঞ্জ করা সম্ভব কিনা। যদি আমরা কস আলফা এর মানের দিকে খেয়াল করি তাহলে আলফা যখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভি নট পজিটিভ থাকে। ভি নট পজিটিভ থাকা মানে এই যে এখানে রেগুলার যে পোলারিটি দেখানো হচ্ছে সেই পোলারিটি সে মেনটেন করবে, তখন সে আসলে এই মডিউলটা তখন রেকটিফায়ার হিসেবে কাজ করবে। আলফা যদি 90 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে আসলে কি হয়ে যাবে, কজ আলফা এর মান তখন তো আর ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে না, সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যায়। সেকেন্ড কোঅর্ডিনেটে কিন্তু কজ পজিটিভ না, সেকেন্ড কোঅর্ডিনেটে কজ এর মান নেগেটিভ। সো রেগুলার আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে যেটা হবে রেগুলার আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট